আসসালামু আলাইকুম বিজ্ঞানবাসী, সবাইকে বিজ্ঞান শালায় স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বোর্ডের আইসিটি প্রশ্নগুলো সলভ করতেছিলাম। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা সলভ করব বরিশাল বোর্ড 2024 সালের আইসিটি প্রশ্নটি। তো আমাদের প্রথম যে প্রশ্নটা আমাদের এইচটিএমএল থেকে করা হয়েছে যে ওয়েল টাইপ ইকুয়াল যদি এ এবং স্টার যদি 4 থেকে হয় তাহলে আউটপুটটা আসলে কেমন হবে। তো আমরা জানি যে ওয়েল টাইপ যদি এ হয় তাহলে আউটপুটটা আসলে কেমন আসা উচিত। আউটপুটটা আসা উচিত হচ্ছে এ বি সি, এরকম করে আউটপুটটা আসা উচিত। কিন্তু এখানে একটা কথা বলে দিছে যে স্টার্ট হয়েছে কত থেকে, স্টার্ট হয়েছে আমাদের 4 থেকে, অর্থাৎ স্টার্ট হবে হচ্ছে ফোন নাম্বার ডিজিট থেকে। তাহলে এ বি সি, তারপরে ফোন নাম্বারে কি আছে, ডি আছে। তার মানে ডি থেকে স্টার্ট হবে, এটা হবে আমাদের 1 নম্বরে, তাহলে ডি। তাহলে অ্যান্সারটা কেমন হবে, অ্যান্সারটা হবে ডি ই এফ তারপরে জি, এরকম করে নিচে নামতে থাকবে। অর্থাৎ ফার্স্ট আমাদের যেই লেটারটা হবে এটা হবে ডি। সো এটা আমাদের অপশন কোনটাতে আছে, এটা আছে অপশন আমাদের ডি তে। দ্যাটস ওয়াই এটাই আমাদের রাইট অ্যান্সার। ওকে, সো এখানে আমাদের একটা প্রশ্ন করা হয়েছে, এক্স এর একটা মান, এক্স এর একটা ভেরিয়েবল দিছে, এখানে আমাদের একটা বেস দিয়ে দিছে 5। এখন বলা হয়েছে এক্স ইকুয়াল যদি 1 4 হয় তাহলে পরবর্তী সংখ্যাটা কত। দ্যাট মিনস এটা আসলে কেমন, এটা হচ্ছে আমাদের একটা 5 ভিত্তিক নাম্বার সিস্টেমের কথা বলা আছে। এখানে আমাদের 14 দেওয়া আছে, এখন এটার আমাদের বলছে এটার পরবর্তী সংখ্যাটা আসলে কত হবে, মানে এটার পরবর্তী সংখ্যাটা কত হবে। তাহলে আমরা কি করতে হবে, 1 4 এর সাথে 1 যোগ করতে হবে। কিন্তু এখানে কথা হলো, এখানে যে নাম্বার সিস্টেমটা দিছে 5 ভিত্তিক, এটা তো আমরা বইয়ে কোনোদিন পড়িনি। আর 5 ভিত্তিক যদি নাম্বার সিস্টেম হয় তাহলে এখানে আমাদের মানে প্রতীক কয়টা হইতে পারে, প্রতীক হইতে পারে আমাদের 0 1 2 3, এবং এটা হবে 4, এরকম আমাদের ডিজিটগুলো হবে। তাহলে এটার পরবর্তী নাম্বারটা কত হবে, তাহলে আমার কি করতে হবে, 1 4 কে 5 ভিত্তিক নাম্বার সিস্টেমে আমার যোগ করতে হবে। এখন আমরা তো 5 ভিত্তিক নাম্বার সিস্টেমের যোগ কোনোদিন শিখি নাই, সবগুলা নাম্বার সিস্টেমের যোগের পদ্ধতি সেম। এখন আমি যেভাবে করবো এটা জাস্ট ফলো করো, তাইলে আমাদের হবে। তাহলে এখানে আমাদের কত আছে, এখানে আমাদের আছে 1 4, তাহলে এটার সাথে কত যোগ করবো, এখানে যোগ করবো আমরা 1। তো 1 যদি যোগ করি, এবার দেখো 1 যদি আমরা যোগ করি তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়, 5। তো যখনই আমাদের বেজের সমান হয়ে যাবে অথবা বড় হবে, আমার কথাটা একটু ভালোভাবে বোঝো, যখন দুইটা সংখ্যা আমরা যদি যোগ করি, দুইটা অথবা তিনটা যতটাই যোগ করি, দুইটা সংখ্যা যোগ করার কারণে যদি বেজের সমান অথবা উপরে হয়ে যায়, তাহলে যেইটা হবে মানে যেই সংখ্যাটা হবে তার থেকে 20টা বিয়োগ করে দিতে হবে। তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 0। দ্যাটস ওয়াই এখানে আমাদের কত আসবে, 0 আসবে। এখন আমি এই 20টাকে কয়বার বিয়োগ করছি, একবার বিয়োগ করছি। দ্যাট মিন্স আমার হাতে আছে কত, হাতে আছে 1। তো এই 1টা আমার পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। পরবর্তী সংখ্যা আছে কত, কিছু নাই, তার মানে 0 আছে। তো 1 এর সাথে যোগ করলে 1, আর এই উপরের 1 এর সাথে যোগ করলে হচ্ছে 2। দ্যাট মিন্স এটা হবে আমার 20। তাহলে 20 কোথায় আছে, সি নাম্বারে, এটি আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকটা নাম্বার সিস্টেমের যোগ প্রায় একই রকম, আমরা 10 ভিত্তিক বলি, 8 ভিত্তিক বলি বা 16 ভিত্তিক বলি, সবগুলোর যোগ সেম পদ্ধতি। কিন্তু আমরা ওই ছোটবেলা থেকে দেখা গেছে যে যদি সমান অথবা বড় হয় তখন আমরা হচ্ছে 10 যোগ করে দিতাম। এখন কেন আমরা 10 যোগ করে লিখতাম, মানে 4 থাকলে 14 লিখতাম, তারপরে 5 থাকলে 15 লিখতাম, এটা আমরা বুঝতাম না। ওকে, এরপরের প্রশ্নটা আছে, আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করে কোনটি। আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে কি ওয়াইম্যাক্স কাজ করে, ওয়াইম্যাক্স দিয়ে ইন্টারনেট প্রোভাইড করা হয়। তারপরে টেরেস্ট্রিয়াল, রেডিও ওয়েভ, এখানে কোনোটাই না, তাহলে আবহাওয়া পর্যবেক্ষণ করা হয় আসলে স্যাটেলাইটের মাধ্যমে। ওকে, সো এটাই আমাদের রাইট অ্যান্সার, সি নাম্বার আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, কোনটিতে ডিকোডার ব্যবহার করা হয়। তার আগে আমাদের বুঝতে হবে ডিকোডার কি। আমাদের এনকোডার এবং ডিকোডার, ডিকোডার হয়েছে কি, ডিকোডার হয়েছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। আর এনকোডার কি, এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষাতে রূপান্তর করে। অর্থাৎ ডিকোডার আমাদের কি করে, কম্পিউটারের যে ভাষাটা এটা আমাদের কাছে দেয়। তার মানে ডিকোডার হচ্ছে আউটপুট ডিভাইস। এটা ডিকোডার হচ্ছে কি, ডিকোডার হচ্ছে আমাদের আউটপুট, এটা আমাদের আউটপুট দেখায়। তাহলে নিচে আমাদের দেখতে হবে কোনটা আমাদের আউটপুট দেখায়। আমাদের এখানে যে ইয়েগুলো আছে, কিবোর্ড, কিবোর্ড আমাদের কি করে, কোনো কিছু ইনপুট হিসেবে নেই। আমরা কিবোর্ডের সাহায্যে কোনো কিছু ইনপুট দিই, মাউসের সাহায্যে কিবোর্ড ইনপুট দিই, স্ক্যানারের সাহায্যে ইনপুট দিই। তাহলে আউটপুট ডিভাইস একমাত্র কি, মনিটর। আরো একটা ইনফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে এন, মানে ডিকোডারের ক্ষেত্রে আমাদের ইনপুট সংখ্যা যদি এন হয় তাহলে আউটপুট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার এন। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর এন কোডারের ক্ষেত্রে হবে এটার উল্টা, এন কোডারের ক্ষেত্রে ইনপুট হবে 2 টু দি পাওয়ার এন এবং আউটপুট হবে এন। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, মানে এটা আমাদের আসে অনেক। আচ্ছা, নিচে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের বলা হয়েছে যদি এখানে এ দেওয়া আছে, এ থেকে আমাদের 3-4টা লাইন গেছে, 3টা লাইন গেছে বি সি এবং ডি তে। বলছে উদ্দীপকের ট্রান্সমিশন মোডটা কেমন হইতে পারে। তাইলে উদ্দীপকের ট্রান্সমিশন মোড আছে কি, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট,
ব্রডকাস্ট নাকি ফুল ডুপ্লেক্স? আচ্ছা, ফুল ডুপ্লেক্স কখন হবে? আচ্ছা, ফুল ডুপ্লেক্স তখনই হবে যখন হচ্ছে আমাদের উভয় পাশ থেকে তথ্য আদান প্রদান করা যায়। তার মানে এ থেকে বিতে যাবে, বি থেকে এতে আসবে, এ থেকে সিতে যাবে, সি থেকে এতে আসবে, এ থেকে ডিতে যাবে, ডি থেকে এতে আসবে। কিন্তু এটা কিন্তু এরকম হয়নি, তাহলে ফুল ডুপ্লেক্স হচ্ছে না। তারপরে আছে আমাদের মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট ব্যাপারটা কেমন? মাল্টিকাস্ট হচ্ছে একই সাথে আমরা অনেক গ্রুপ চ্যাট যেটা করি আমাদের মেসেঞ্জার গ্রুপে, সেটা আমরা মাল্টিকাস্টের উদাহরণ হইতে পারি। মাল্টিকাস্টে কিন্তু আমি যখন গ্রুপে মেসেজ দেবো তখন কিন্তু সবাই আমাকে উল্টা মেসেজ করতে পারি, কিন্তু এই পদ্ধতিটা কিন্তু সেটা না। তাহলে এটার অ্যান্সারটা হবে কি? এটার অ্যান্সারটা হবে আমাদের ব্রডকাস্ট। ব্রডকাস্টটা কেন হবে? কারণ এখানে যে শুধু সম্প্রচার করে সেই শুধুমাত্র পাঠাইতে পারে, আর হচ্ছে সবাই সেটা দেখতে পারে। যেমন টেলিভিশন সম্প্রচার হইতে পারে, টেলিভিশন সম্প্রচার, কোনো খেলাধুলা, এটা আমাদের হইতে পারে ব্রডকাস্ট। ওকে, আর ইউনিকাস্ট তো হবেই না, ইউনিকাস্ট তো আগেই হবে না। ওকে, এর পরের প্রশ্নটা আছে আমাদের 6 নম্বর যে প্রশ্নটা, উদ্দীপকের টপোলজি হিসেবে টপোলজি হিসেবে কাজ করবে যখন। উদ্দীপকটা আমাদের টপোলজি হিসেবে কাজ করবে কখন? আমাদের বলছে একে যদি হাব হিসেবে বিবেচনা করি, নোটগুলো আন্তঃসংযোগ করলে, সি বিচ্ছিন্ন করলে। আচ্ছা, সি কে বল বিচ্ছিন্ন করা না করার মধ্যে কি কোনো কিছু আছে? সি কে বিচ্ছিন্ন করলে কি এটা টপোলজি হিসেবে হবেই? হবে না। দ্যাট মিনস আমাদের কি হবে? সি নাম্বারটা বাদ যাবে। একে হাব হিসেবে চিন্তা করলে হ্যাঁ এটা একটা টপোলজি হইতে পারে, নোটগুলোকে আন্তঃসংযোগ করলেও একটা টপোলজি হবে। দ্যাট মিনস আমাদের অ্যান্সার 1 আর 2, অর্থাৎ এ নাম্বার রাইট অ্যান্সার। এবার আমরা যে 7 নাম্বার কোশ্চেনটা দেখি, ডিএনএর নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? আচ্ছা, ডিএনএর যে নতুন সিকোয়েন্স বা বিন্যাসটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কি ন্যানো প্রযুক্তির দরকার হয়, নাকি ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নাকি বায়োইনফরমেটিক্স? তাহলে বুঝে যাইতেছে জেনেটিক্সের কাজ বা উন্নত ফলনশীল ফসল উৎপাদনের জন্য আমাদের জেনেটিক্স গুলো অনেক কাজে দেয়। সেক্ষেত্রে ডিএনএ নতুন একটা বিন্যাস তৈরি করতে হয়, এটা হবে আমাদের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। এখন এই জিনোমের যে তথ্যগুলো সংরক্ষণ করা হবে, সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হবে বায়ো ইনফরমেটিক্স। ওকে, এবার 8 নম্বর কোশ্চেন আসি, যে কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? টেক্সটটাকে ফরম্যাট করে কোনটা? এখানে বি মানে হচ্ছে টেক্সটকে কি করে বোল্ড করবে, এটা হচ্ছে বোল্ড। ওকে, এরপরে আমাদের এখানে আছে বিআর। বিআর হচ্ছে কি করে? একটা লাইন এরকম যায়, লাইনটাকে কি করে স্পেস দিয়ে নিচের লাইনে নিয়ে আসে। ওকে, আবার বিআর হচ্ছে আমাদের একটা ইমটি ট্যাগ, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। বিএম হচ্ছে একটা ইমটি ট্যাগ, মানে এটার ক্লোজিং ট্যাগ নাই। এরপরে আমাদের আছে 1010 নামে কোনো ট্যাগই নেই, এটা কিছুই না। আর এখানে আছে এ হচ্ছে আমাদের লিঙ্ক। ওকে, সো এর মধ্যে আমাদের টেক্সট নিয়ে কাজ করে কোনটা? বোল্ড, মানে টেক্সটকে বোল্ড করা লাগে, এজন্য আমাদের এটি হচ্ছে কি রাইট অ্যান্সার। এরপরে আমরা যদি দেখি যে সিনক্রোনাস ট্রান্সমিশন সুবিধা কোনটি? সিনক্রোনাস ট্রান্সমিশন সুবিধা বিরতিহীন ডেটা ট্রান্সমিশন, রিয়েল টাইম ট্রান্সমিশন এবং প্রাইমারি স্টোরেজের প্রয়োজন নেই, যখন খুশি তখন প্রেরণ করতে পারে। সিনক্রোনাস হতে পারে বিরতিহীন ডেটা ট্রান্সমিশন করতে পারে। ওকে, আমাদের সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস এগুলো একটু ভালো করে পড়তে হবে, এখান থেকে ভালো তথ্যই আসে। আচ্ছা, রাজীবের একাদশ শ্রেণীর রোল হয়েছে কত? 77। এটা হচ্ছে অক্টাল একটা নাম্বার পদ্ধতিতে আছে। এখন বলছে যে উদ্দীপকের রোলের সমতুল্য কত হইতে পারে? তাইলে এই অক্টাল থেকে আমার কি করতে হবে? অক্টাল থেকে আমরা যদি এখানে দেখি ডেসিমেলে কনভার্ট করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে, এবং এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে, 3টে নাম্বারে কনভার্ট করতে হবে আমাদের একটা এমসিকিউ। দ্যাটস ওয়াই এটা আমি কখনোই হাতে কলমে করতে যাব না, এটা অনেক বেশি টাইম কনজিউমিং হবে। এটা আমি কি করব? এটা আমি ক্যালকুলেটর দিয়ে করব। সো এটা যদি আমি ক্যালকুলেটরে করতে চাই, আমি কি করব? আমি আবার একটু দেখাই দিতেছি। ক্যালকুলেটরে সবার মোডটা এরকম থাকবে, ক্যালকুলেটরের মোডটা এরকম থাকবে স্বাভাবিক। সো এটা থেকে আমরা মোডে ক্লিক করব, মোড থেকে আমরা এসে বেজ এন খুঁজবো। বেজ এন কত নাম্বার আছে? 4 নাম্বার। দ্যাট মিন্স আমি 4-এ ক্লিক দিব। এরপরে এখানে আমি দেখবো যে এই নাম্বারটা কোন নাম্বার সিস্টেমে আছে, অক্টাল। তাইলে আমি ক্যালকুলেটরটাকে আগে অক্টালে করে নিব, এই যে অক্টাল। এবার আমার এখানে কত আছে? 77। এবার এটাকে আমি কিসে কনভার্ট করব? এটাকে আমি ফার্স্টে কনভার্ট করবো হচ্ছে ডেসিমালে। দ্যাট মিন্স ডেসিমালে আমি করলাম, তাহলে কত আসলো? 63। এটা রাইট অ্যান্সার। তারপর আমি বাইনারিতে নিব। সো বাইনারিতে নিলে এটা কত আসতেছে? এখানে আসতেছে 1 2টা 1 6টা 1। সো এখানে কি 6টা 1 আসছে? একটা 2টা, হ্যাঁ 6টা 1 আসছে, তার মানে 2 নাম্বারও রাইট অ্যান্সার। এবার আমি হেক্সাডেসিমালে নিব, হেক্সাডেসিমালে নিলে আমাদের কত আসে? 3f, তার মানে আমার তিনটাই রাইট অ্যান্সার। ওকে, সো এটা হবে আমাদের ডি নাম্বার। এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, যে আরিয়া 10⁻⁹ স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে, তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম, ছোট হলেও মজবুত ও টেকসই হয়। হাজিরার অন্য অফিসে তাকে একটি ডিভাইসের হাতে আঙ্গুলের ছাপ দিতে হয়। আচ্ছা, এখানে উদ্দীপকটা আবার একটু আমরা পড়ি, যে আরিয়া 10⁻⁹ স্কেলে পণ্য উৎপাদন করে। এটা বলার সাথে সাথে আমাদের মাথায় একটা প্রশ্ন আসা উচিত, মানে এটার অ্যান্সারটা আসা উচিত। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ন্যানোমিটার।
ঠিক আছে, এটা হচ্ছে ন্যানোমিটার। 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার। ওকে, সো স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে ভালো, এবং বলাই হয়েছে তাদের পণ্যগুলো অতি সূক্ষ্ম হয় এবং ছোট হলেও মজবুত হয়, টেকসই হয়, এবং হাজিরার অন্য অফিসে তাকে একটি ডিভাইসের হাতের আঙ্গুলে চাপ দিতে হয়। এইটা যখন হাতের আঙ্গুলে চাপ দিতে হয় তখন আমাদের বায়োমেট্রিক্সের কথা মাথায় আসবে। তাহলে আমরা বুঝলাম এখানে আসলে ন্যানো টেকনোলজি নিয়ে কথা বলছে আর হইছে বায়োমেট্রিক্স নিয়ে কথা বলা হয়েছে। এবার আমরা প্রশ্নটা দেখি, প্রশ্ন কি আসছে, উদ্দীপকের ডিভাইসটি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত? উদ্দীপকের কোন ডিভাইসটি? উদ্দীপকের ডিভাইসের কথা বলছে, ডিভাইস আমাদের এই জায়গাতে লেখা আছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের আঙ্গুলের সাব যে ডিভাইসের কথা বলছে এটা হচ্ছে বায়োমেট্রিক্স হবে। ওকে, এরপরে আরিয়ার গবেষণার প্রয়োগ ক্ষেত্রগুলো কি কি হইতে পারে? আবিষ্কার যে গবেষণা হইতে পারে, এই যে উৎপাদন নিয়ে গবেষণা করে, তাহলে গবেষণা হইতে পারে কি কি, মানে ন্যানো টেকনোলজি কোথায় কাজে লাগানো যায়? চিকিৎসা ক্ষেত্রে, খাদ্য শিল্পে, জ্বালানি শিল্পে, অর্থাৎ তিনোটাই রাইট অ্যান্সার। ন্যানো টেকনোলজি তিনোটাতেই কাজে লাগানো যায়। ওকে, এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, এর পরের প্রশ্নটা আছে নিচের কোনটি ডেটা টাইপ? সো এখানে একটা মেইন দেওয়া আছে, যেটা আমাদের সি প্রোগ্রামের প্রথমে মেইন লিখতে হয়, ইন্টিজার মেইন, তো আমাদের সি প্রোগ্রামের প্রথমেই, এটা কিন্তু ডেটা টাইপ না। এবং পরে দেওয়া আছে ডাবল, পরে আছে প্রিন্টএফ এবং স্ক্যানএফ। আগে বলি প্রিন্টএফ, এবং প্রিন্টএফ হচ্ছে আউটপুট স্টেটমেন্ট, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট দেয় প্রিন্টএফ, আর স্ক্যানএফ হচ্ছে আমাদের ইনপুট, ইনপুট ফাংশন। ওকে, এটা হচ্ছে আমাদের ইনপুট ফাংশন, আর ডাবল হচ্ছে আমাদের ডেটা টাইপ। ওকে, সো এটা রাইট অ্যান্সারটা হবে আমাদের ডাবল। এরপরে আসি আমরা সি ভাষায় পার্সেন্ট কোন ধরনের অপারেটর? আচ্ছা, পার্সেন্ট দিয়ে আসলে আমাদের সি ভাষায় কি বোঝায়? অ্যারিথমেটিক অপারেশন, নাকি লজিক্যাল রিলেশনাল, নাকি অ্যাসাইনমেন্টাল? সো আমরা যদি আগে দেখি, আমরা যদি বলি যে বি পার্সেন্ট এ, এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় আসলে বি কে এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, এটা দিয়ে আমরা বুঝাইছে ভাগশেষ, মানে পার্সেন্টেজ সেটা হচ্ছে মডিউলাস, তো মডিউলাস দিয়ে বুঝাইছে কি ভাগশেষ। এখন ভাগশেষ বের করলে এটা আসলে কেমন হবে? অ্যারিথমেটিক অপারেশন হবে, দ্যাট মিন্স এটার অ্যান্সারটা হবে অ্যারিথমেটিক। তার সাথে আমি একটু বলে নিই, লজিক্যাল অপারেশন হচ্ছে আমাদের তিনটা, একটা হচ্ছে অ্যান্ড অর, আর হচ্ছে একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নর। সো এটা হচ্ছে লজিক্যাল অপারেশন। ওকে, নট। তারপর আছে রিলেশনাল অপারেশন, যেটা হচ্ছে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এগুলা। সো এই যে কোন ধরনের অপারেটর গুলা, অপারেটর কোনগুলা বা অপারেটর কয়টি, এগুলো একটু বই থেকে দেখে নিতে হবে তোমাদের। এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, রাসেল এইচটিএমএল ব্যবহারিক ক্লাসে লিখলো, ব্যবহারিক ক্লাসে লিখলো যে এখানে একটা পিটেগ নিছে, তারপরে এখানে একটা ইমেজ নিছে, সোর্স নিছে, সোর্সটা হচ্ছে পিকচার ডট জেপিজি, এখানে একটা উইথ, একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে উইথ, এটা হচ্ছে 300 আর হাইট হচ্ছে গিয়ে 200, এখানে পি ট্যাগটাকে ক্লোজ করা হয়েছে। যে উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? উদ্দীপকের কি পি কি অ্যাট্রিবিউট? না, পি হইছে ট্যাগ, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, ইমেজ কি অ্যাট্রিবিউট হবে? অবভিয়াসলি ইমেজও একটা ট্যাগ, এটা অ্যাট্রিবিউট না, তাহলে অ্যাট্রিবিউট কি উইথ। আর এখানে পিকচার কি অ্যাট্রিবিউট হবে? পিকচার তো অ্যাট্রিবিউট না, তাহলে পিকচার অ্যাট্রিবিউট না, তাহলে অ্যাট্রিবিউট হচ্ছে আসলে উইথ। এখন অ্যাট্রিবিউট আমরা চিনবো কিভাবে? অ্যাট্রিবিউটের পরে অবশ্যই অবশ্যই এই যে এরকম ডাবল কোলন দিয়ে এখানে একটা ভ্যালু লেখা হবে, ডাবল কোলন দিয়ে এরকম একটা ভ্যালু লেখা হবে। এখানে উইথ এবং হাইট দুইটাই অ্যাট্রিবিউট, হাইটও আমাদের অ্যাট্রিবিউট, উইথ অ্যাট্রিবিউট, কিন্তু এখানে শুধু উইথ দেওয়া আছে, দ্যাট মিন্স অ্যান্সার হবে উইথ। ওকে, আচ্ছা, রাসেল সঠিক ফলাফল না পাওয়ার কারণটা কি কি হইতে পারে? যে ফাইলের নাম লিখতে ভুল, অবশ্যই যদি এইচটিএমএল ফাইলের নাম লিখতে ভুল করে, যেমন এই যে পিকচার ডট জেপিজি, দেখা গেছে সে পিকচারটা লিখছে ছোট হাতের পি দিয়ে, বাট এখানে সে টাইপ করছে বড় হাতের পি দিয়ে, তার মানে এটা ব্রাউজারে রান করবে না। ব্রাউজারে সাপোর্ট না করা, যদি ব্রাউজারে এইচটিএমএলটা সাপোর্ট না করে তাও রান করবে না। সঠিক লোকেশন ব্যবহার না করা, হ্যাঁ, যদি সঠিক লোকেশনে না রাখে, দেখা গেছে এটা রাখছে হচ্ছে সি ড্রাইভে, যা বাট এখানে লিখে রাখছে শুধু পিকচার ডট জেপিজি, তখন কিন্তু এটা রান করবে না। দ্যাট মিন্স তিনটা কারণেই আমাদের লজিক্যাল কারণ হইতে পারে, দ্যাট মিন্স অ্যান্সার ডি। এরপরে 17 নাম্বার যে কোশ্চেনটা আছে, এটা যদি আমরা একটু দেখি, 17 নাম্বার কোশ্চেন, এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, এমন খুব বড়সড় একটা উদ্দীপকই দেওয়া আছে। সো এইখানে আমাদের এক্স এর একটা লাইন গেছে, এটা হচ্ছে আমাদের ওয়াই এর একটা লাইন, তো এইখান থেকে যদি এক্স যায় তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, মোটামুটি এইখান থেকে এক্সটাকে আবার একটা ডাবল লাইন নেওয়া হয়েছে এবং এটাকে অর ফাংশন করছে। সো এখানে ডাবল লাইন নেওয়া আর সিঙ্গেল লাইন নেওয়া একই কথা, আর এখানে একটা নটের অপারেশন ইউজ করছে, দ্যাট মিন্স এটা হচ্ছে আসলে এক্স বার, তাহলে এটা আমরা বলতে পারি এক্স বার। এবং এই পার্টটাকে আমরা যেটা বলতে পারি, এই পার্টটুকুকে দেখেন, এখান থেকে ওয়াইটা গেছে, দ্যাট মিন্স এখান থেকে ওয়াই আসছে, তার মানে এটা ছিল আমাদের ওয়াই বার। ওকে, এটা আমাদের ওয়াই বার। ওকে, এটা গেল, তার মানে আমি এই কাজটাকে শেষ করি, এখানে একটা অর ফাংশন ইউজ করা হয়েছে, তাহলে এক্স বার, এটা আমাদের অ্যান্সারটা হবে এক্স বার প্লাস, এখানে আমাদের আসতে আছে ওয়াই বার, তার উপরে কি হোল বার, কেন? কারণ এখানে আরেকটা নট দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা যদি এইটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে আমাদের এখানে কি আসছে, এটার ক্ষেত্রে আসছে ওয়াই, এখানে আসছে ওয়াই, আবার এটা আসছে কি এক্স, এবং এই দুইটাকে যোগ করছে, তাহলে এটা হবে কি,
এটা হবে ওয়াই প্লাস হয়েছে গিয়া কি এক্স, তার উপরে কি হোল বার। ওকে, তাহলে এখানে আমাদের এই জিনিসটা আসলো আর এখানে আমাদের এই জিনিসটা আসলো। সো এই জিনিসটাকে আবার এখানে আমার টোটালি কি করতে হবে, যোগ করতে হবে। সো আমি যদি ফাংশনটাকে একটু লিখি, তাহলে এখানে আস্তে আস্তে এক্স বার প্লাস ওয়াই বার, এটার উপরে হোল বার, তারপরে এইখানে আমাদের আসতেছে, এটা আমাদের অর ফাংশনই হবে, তার মানে ওয়াই প্লাস এক্স, তার উপরে হোল বার, এবং এইটার উপরে আরেকটা এখানে নট দেওয়া আছে, তার মানে এইটার উপরে আরেকটা হোল বার। ওকে, সো ফাংশনটাকে আমরা সলভ করি এবার আমরা যদি এই যে এই প্লাসটাকে ধরে আমরা কি ডিমর্গান অ্যাপ্লাই করে দেব, এই প্লাসটা বরাবর যাব এবং এই প্লাসটা বরাবর গিয়ে এই উপরের বারটাকে কেটে দিব। তাহলে এখানে আমাদের ফাংশনটা আসতেছে একটা আসতেছে এরকম এক্স বার প্লাস ওয়াই বার, তার উপরে হোল বার, এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে আটকে দিই, তারপরে এখানে হবে ডট, এই প্লাসের জন্য আসলো ডট, এখানে আছে এক্স প্লাস ওয়াই, তার উপরে কি হোল বার, এরপরে এই যে উপরে একটা বড় একটা বার আছে, এই বারটাকে কাইটা এটার উপরে দিব এন্ড এই বারটাকে কাইটা এটার উপরে দিব। এখন আমরা জানি একটা বার যদি দুইবার থাকে তাহলে এটা কি একটাই হয়ে যায়। তাহলে এই বারটা, এই যে এই দুইটা বার হয়েছে কাটাকাটি হয়ে যাবে, এই দুইটা বার কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমাদের এইখানে থাকতেছে এক্স বার প্লাস ওয়াই বার, আর এইখানে আমাদের গুণ আকারে থাকবে, এইখানে আমাদের হবে এক্স প্লাস ওয়াই। ওকে, এক্স প্লাস ওয়াই। সো এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে কি আসতেছে, যে এক্স বার ওয়াই হইতেছে, এখানে এক্স হইতেছে এক্স বার এক্স প্লাস এক্স বার, এখানে আসতেছে আমাদের ওয়াই, তারপর আমি একটু নিচে লিখি, তারপরে আমাদের এখানে আসতেছে ওয়াই বার এক্স প্লাস এখানে ওয়াই বার ওয়াই। সো আমরা এই যে এই লাইনটা দেখি যে এক্স বার এটা কত আসে, এক্স আর এক্স বার এটা কিন্তু জিরো। কারণটা কি, কারণটা হচ্ছে এখানে যদি আমি ওয়ান পুট করি তাহলে এটা জিরো হয়ে যাবে, আর এটা যদি আমি ওয়ান দিই তাহলে ওয়ান আর জিরো গুণ করলে আসলে জিরো। দ্যাট মিনস আমার এই পার্টটা জিরো হবে, এই পার্টটা আমাদের জিরো, আবার এই পার্টটাও কি জিরো। দ্যাট মিনস আমাদের আলটিমেটলি রেজাল্ট কোনটা আসতেছে, রেজাল্ট আসতেছে এক্স বার ওয়াই প্লাস এখানে হচ্ছে ওয়াই এক্স বার। এখন এই জিনিসটাকে আমরা বলতে পারি কি, এই জিনিসটাকে আমরা বলতে পারি এক্স এক্সর ওয়াই। ওকে, তাহলে এটার অ্যান্সারটা কত হবে, এটার অ্যান্সারটা হবে এই জিনিসটা। আমি যেহেতু এটা ট্যাবে লিখছি এই জন্য আমার একটু লিখতে সমস্যা হয়েছে। তোমরা যদি এটা তাড়াতাড়ি করে লিখো তাহলে এটা খুব বেশি একটা সময় লাগবে না। ওকে, এরপরে আমাদের আসছে যে টেলিপ্রেজেন্সের ব্যবহার হয় কোনটিতে, তাহলে এখানে আমাদের প্রথম দিছে যে কার সার্জারিতে টেলিপ্রেজেন্স ব্যবহার করা হয়, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তাতে ব্যবহার করা হয়, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়, নাকি বায়োমেট্রিক্সে ব্যবহার করা হয়। সো এটা যদি আমরা দেখি এটা আমাদের হবে ভার্চুয়াল রিয়েলিটি, টেলিপ্রেজেন্স ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটিতে। স্ক্যানএফের জন্য কোন ধরনের হেডার ফাইল সংযুক্ত করা হয়, স্ক্যানএফ হোক অথবা প্রিন্টএফ হোক, দুইটার জন্য আমাদের হেডার ফাইলটা অবশ্যই কি হবে, studio.h। আমরা যে সি প্রোগ্রামের শুরুতেই হ্যাশ ইনক্লুড studio.h লিখি, এই স্ক্যানএফ আর প্রিন্টএফ এই ফাংশনটার জন্য আমরা studio.h লিখি। আর ম্যাথের ফাংশনগুলো আমরা যখন ম্যাথমেটিক্যাল ফাংশন ইউজ করব তখন ম্যাথ.h লিখতে হয়, এমন স্ট্রিং টাইপের জন্য ম্যাথ.string.h লিখতে হয়। ওকে, ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর, ওকে ব্যান্ডউইথ নির্ভর করে আমাদের হচ্ছে মাধ্যমের উপর। অর্থাৎ মাধ্যম যদি ভালো হয় ব্যান্ডউইথ অনেক ভালো হয়, যেমন অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথটা অনেক বেশি হয়, কারণ এমনি হিসেবে তার মাধ্যমে একটু ব্যান্ডউইথটা কম হয়। এরপরে আমাদের যে প্রশ্নটা আছে বুলিয়ান সহায়ক উপপাদ্য কোনটি, এখানে আছে এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল এক্স, এটা তো এক্স হবে, এটা যদি আমরা সলভ করি তাও এক্স হবে। আর এটা আমাদের এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল এক্স, এটাও আমাদের হবে। এটা আমাদের কিভাবে হবে, এটা যদি আমরা দেখি যে এটা আসলে সত্য কিনা, এটা আসলে সত্য। কারণ হচ্ছে এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে আমাদের কত থাকে, ওয়ান প্লাস ওয়াই থাকবে, ওয়ান প্লাস ওয়াই। এখন আমরা জানি কোনো কিছুর সাথে ওয়ান যোগ করলে আসলে কি করা, ওয়ানের সাথে যদি কোনো কিছু যোগ আকারের সাথে এটা ওয়ানই হয়, তাহলে এটা আসলে আলটিমেটলি কত আসবে, এটা আসবে ওয়ান। মানে এই ওয়ান প্লাস ওয়াই যেই কথা আর ওয়ান একই কথা। ওকে, তাহলে এটা আসলে এক্স আসতেছে। এখানে আমাদের সেম কথা, এখানে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসতেছে, এখানে আসতেছে এক্স এক্স আর এখানে আসতেছে প্লাস এক্স ওয়াই। সো এখানে আমরা যদি এক্স আর এক্স এটাকে আমরা একটা এক্স নিতে পারি আর এখানে এক্স ওয়াই নিতে পারি। সো এরপরে আবার এটার মতো কমন নিলে আমাদের এটা কি এক্স আসে। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কি সহায়ক উপপাদ্য। তো এটা আমাদের কত হবে, এক আর দুই হবে। এমন এক্স প্লাস এক্স এটা আসলে সহায়ক উপপাদ্য হবে না কেন, এটা মৌলিক উপপাদ্য, এটা আমাদের মৌলিক উপপাদ্য, এটা আমাদের অরের যুগটা।
যে কোনো কিছুর সাথে কোনো কিছু যোগ করলে ওই সংখ্যাটি আসলে আসে। সো এটা সহায়ক উপপাদ্য হবে না। তো সহায়ক উপপাদ্যের যে পার্টটা আছে বইয়ের মধ্যে এটা অবশ্যই অবশ্যই পড়ে নেবে, এখান থেকে অনেক এমসিকিউ আসে। আমি আরো কিছু লিখে দিতেছি। যেমন এইরকম একটা আছে যে a প্লাস এবার b, এটা একটা সহায়ক উপপাদ্য আছে, এটার অ্যান্সারটা হবে a প্লাস b। তারপরে এরকম একটা আছে সেম ভাবে এবার প্লাস ab, সো এটার অ্যান্সারটা হবে এবার প্লাস b। সো এই কোশ্চেনটা সবাই একটু ভালোভাবে দেখে নিবে, সহায়ক উপপাদ্যের পার্টটা। এরপরে আমাদের আরেকটা উদ্দীপক দেওয়া আছে, এখানে বলছে m ইকুয়াল পার্সেন্ট মডুলাস 3 এবং হোয়াইল বলছে m যদি লেস দেন 5 হয় তাহলে প্রিন্ট করতে বলছে আইসিটি এভাবে প্রিন্ট করবে এবং বলছে m তখন আবার কি করে m প্লাস 1 করবে। সো এখানে বলছে প্রশ্ন করছে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হবে। তো এখানে যেহেতু মডুলাস বলছে, এখন 5 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে, 2 আসে। m এর মানটা আসবে কত, 2। এমন 2 কি m থেকে ছোট কিনা, সত্য। যেহেতু এটা সত্য তাহলে আইসিটি একবার প্রিন্ট করবে, তাহলে একবার প্রিন্ট হয়েছে আইসিটি। এরপরে বলছে যে এই m এর মানের সাথে 2 যোগ করতে, তাহলে m এর মানের সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে বলছে, তাহলে 2 এর পরিবর্তে m এর সাথে যদি 1 যোগ করে তাহলে এবার কত হবে, 3। এবার 3 কি 5 থেকে ছোট কিনা, অবশ্যই ছোট, এজন্য কি আরো একবার প্রিন্ট হবে, তাহলে দুইবার প্রিন্ট হইলো। তারপরে আবার এখানে বলছে দুইবার প্রিন্ট হলো, 3 এর সাথে আবার যোগ করব কত, 1, তাহলে এটা কত হলো 4। তাহলে 4 হইলে এবার 4 কি 5 থেকে ছোট কিনা, অবশ্যই ছোট, তাহলে আরেকবার প্রিন্ট হবে 4। এবার এই 5 কাইটে 4 কাইটে কি হবে, 5 হবে। তো যখন দেখবে 5, তো 5 কি 5 থেকে ছোট না, মিথ্যা, তখন এই প্রোগ্রামটা ক্লোজ হবে। এবং এখানে আমি কয়বার দিছি, আইসিটিসি 3 বার, 1 2 3, দ্যাট মিন্স অ্যান্সার হবে কত, আইসিটিটা প্রিন্ট হবে 3 বার। ওকে, এর পরের প্রশ্নটাতে আমরা যদি আসি যে উদ্দীপকের m ইকুয়াল m প্লাস 1 এর পরিবর্তে যদি m প্লাস 2 ইউজ করা হয়, দ্যাট মিন্স হইছে এটাকে যদি m প্লাস 2 ইউজ করা হইতো তাইলে আসলে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হইতো। এবার দেখি যদি m প্লাস 2 হয় তাহলে কতবার প্রিন্ট হয়। আমাদের ফার্স্টে m ইকুয়াল কত আসবে, m ইকুয়াল 2 আসবে, কারণ কি যে 5 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 2। এবার আমরা যদি দেখি যে 2 কি এই 5 থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট, তাইলে একবার প্রিন্ট করবে। এইবার এসে কি করবে, m এর সাথে 2 যোগ করবে, তো 2 যোগ করলে এখানে এবার কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তো 4 কি 5 থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট, তাইলে একবার প্রিন্ট করবে। এরপরে আবার কি করবে, 4 কাইটা এখানে কত হবে, 6। এবার 6 কি 5 থেকে ছোট কিনা, অবশ্যই ছোট না, দ্যাট মিন্স এই যে দুইবার এখানে লেখা হয়েছে এই আইসিটিটা দুইবার প্রিন্ট হবে। দ্যাট মিন্স যদি m প্লাস 1 এর পরিবর্তে m প্লাস 2 ইউজ করা হয় তাহলে কতবার প্রিন্ট হবে, দুইবার প্রিন্ট হবে। এরপরে আমাদের 24 নম্বর যে প্রশ্নটা আছে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামিং ভাষা কোনটি। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামিং ভাষা অবশ্যই প্রোলগ, এটা সবার জানা উচিত। আচ্ছা, ইমোজি কোন কোডভুক্ত, শুধু ইমোজি না, আমাদের বাংলা তারপরে আরবি হিন্দি উর্দু এই টাইপের ভাষাগুলো সবগুলো ইউনিকোডভুক্ত। এখন আমরা একটা ইনফরমেশন জানি ইউনিকোড হচ্ছে 16 কোড ভিত্তিক, দ্যাট মিন্স হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 16টি ক্যারেক্টার স্টোর করতে পারে। আর আজকে 7 হয়েছে গিয়ে 7 কোড ভিত্তিক, তার মানে এখানে হচ্ছে 228টি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7টি স্টোর করতে পারে। আর আজকে 8 হচ্ছে 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 80 কোড স্টোর করতে পারে। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি 25টা প্রশ্ন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো আমাকে জানাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।